আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে তিনজন বিশিষ্ট অতিথি উপস্থিত হয়েছেন। তাদের সাথে শুরুতে একটু আমরা পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি। রয়েছেন জনাব আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন ডক্টর রুশাদ ফরিদি, শিক্ষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করছি, সমসাময়িক রাজনীতির প্রসঙ্গে আসছি। তার আগে একটু সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে অপারেশন ডেভিল হ্যান্ড, সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। জনাব আজাদ মজুমদার, আপনাকে দিয়ে শুরু করছি। ডান দিক থেকে আমরা কয়েকটি তথ্য দেখলাম যে 2024 সালের শেষ 4 মাসে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে, দেশে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 796টি। শেষ 5 মাসে খুন হয়েছে 1565 জন। অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, সরকার সেটি শুরু করেছে, গেল কয়েকদিন হলো। কিন্তু এই অপারেশন ডেভিল হান্ট দেখতে অনেকটা আওয়ামী লীগের চুনোপুটি হান্টের মতো দেখাচ্ছে। এর কারণটা কি আসলে? ঘটনাটি মিরাকেল কিনা? কিন্তু আপনি দেখতে বলতে কি বোঝাচ্ছেন? মানে দেখতে বলতে এই যে যেমন হচ্ছে কয়েকটি সংবাদ, ঝিনাইদহে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের 5 আওয়ামী লীগ নেতা গ্রেফতার, ডেভিল হান্টে ফেনীতে 16 নেতাকর্মী গ্রেফতার, মানে যেখানে গ্রেফতার হচ্ছে সবাই আওয়ামী লীগের কর্মী। এর কারণটা কি আসলে? ডেভিল হান্টে তো আজকে 300-এর উপরে গ্রেফতার হয়েছে, আপনি মাত্র 21 জনের হিসাব দিলেন। সো এ থেকে আসলে বোঝা যায় না যে এটা আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বা অন্য কোনো দলের সাথেও যদি কেউ সম্পৃক্ত থাকে, তার যদি অপরাধের সাথে সংযোগ থাকে, তাহলে তাকে যারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আছে, রক্ষাকারী বাহিনী আছেন, তারা তাকে আইনের আওতায় আনবে, এটাই স্বাভাবিক। কিন্তু এইটাকে, এই যে অভিযান, এটা আসলে কোনো দল বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে না, এটা একেবারেই অপরাধীদের বিরুদ্ধে, এবং অপরাধীদের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে। এটা সরকারের পক্ষ থেকে কিন্তু এ বিষয়ে সরকারের অবস্থানটা স্পষ্ট করা হয়েছে। আমি মনে করি না যে এটা নিয়ে আসলে খুব বেশি বিতর্ক সুযোগ আছে, বা এইটাকে এখন রাজনৈতিক রং দিয়ে এটার এই উদ্দেশ্যটাকে ব্যাহত করারও কোনো প্রয়োজন আছে। কারণ আপনি জানেন যে আপনার দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে যখন, এমন একটা সময়ে যখন পুলিশ বাহিনীর মোরাল ছিল একেবারে সর্বনিম্ন পর্যায়ে, তাদের একটা পুনর্গঠনের করার একটা বিষয় আছে। তা দেশেও একটা পলিটিক্যাল ট্রানজিশনের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, এরকম একটা সময়। প্লাস একটা রাজনৈতিক গোষ্ঠী আছে যারা চেষ্টা করছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য নানা উপায়ে। তো এইরকম একটা সময়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু নিজেও বলেছেন যে আমাদেরকে এই বছরটা আমাদের বাংলাদেশে মানুষের জাতীয় জীবনে এমন গুরুত্বপূর্ণ একটা বছর, এবং এখানে ওয়াল লাইক একটা সিচুয়েশনের মতো করে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যাতে করে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে। তো এই যখন সিচুয়েশন, যখন সরকারের দিক থেকে সর্বোচ্চ সতর্ক থাকার কথা বলা হচ্ছে, তখন আইন শৃঙ্খলা রক্ষায় সরকারও আশা করবে যে সবাই সহযোগিতা করবে। তো কখনো তথ্য দিয়ে সহযোগিতা করবে, কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে মোটিভেট করবে, ইত্যাদি নানাভাবেই আসলে সহযোগিতার সুযোগ আছে। তো উদ্দেশ্যটা হলো আসলে বড় কথা। আপনি যদি সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেন অপরাধীদেরকে ধরার জন্য, তাহলে আমি মনে করি না যে এতে কোনো সমস্যা হওয়ার কথা। এর আগে আমরা অনেক এই ধরনের অভিযান আগেও দেখেছি, বিশেষ অভিযান চলতে। আমি একটা অভিযানের কথা পার্টিকুলারলি বলতে চাই, যে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এরকম একটা ঘোষণা দিয়ে এরকম একটা অভিযান শুরু হলো। তারপর দেখা গেল যে যেই দিন ঘোষণা দিয়ে অভিযান শুরু হলো, তার পরের দিন থেকে আমরা ক্রস ফায়ারে শুধু লাশ গুনতেছি, লাশের পর লাশ গুনতেছি। প্রায় 200-র মতো লোক এইরকম একটা বিশেষ অভিযানে একেবারে সরাসরি বলা যায় ঘোষণা দিয়ে খুন করা হয়েছে। তো এখন তো যে সরকারের দিক থেকেও চেষ্টা আছে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি এ ধরনের অভিযানে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। মানবাধিকার সংগঠনগুলো বা আমাদের যারা বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো আছে, তারাও কিন্তু আসলে সরকারকে বারবার আহ্বান জানাচ্ছেন যে আপনারা আইন শৃঙ্খলা রক্ষায় যদি মনোযোগী হন, অবশ্যই যদি বিশেষ অভিযান প্রয়োজন হয় অবশ্যই বিশেষ অভিযান পরিচালনা করেন, কিন্তু যদি মানুষের অধিকার যাতে সমুন্নত থাকে, যাতে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘিত না হয়, বা কোনোভাবে কোনো নিরপরাধ লোক যাতে এই ধরনের অভিযানে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এটা সবার পক্ষ থেকে এই আহ্বানটা আছে। সরকারের পক্ষ থেকেও চেষ্টাটা আছে যাতে এই অভিযানটাকে সব ধরনের বিতর্ক মুক্ত রেখে যারা সত্যিকার অপরাধী তাদেরকে আইনের আওতায় আনা যায়। সরকারের উদ্দেশ্য হয়তো আছে বা সরকার সেটি চাইছে, কিন্তু তৃণমূলে বা সবখানে সেই উদ্দেশ্যটি বাস্তবায়িত হচ্ছে কিনা সেটিকে আপনারা নজরদারি করছেন? অবশ্যই নজরদারি হচ্ছে, এবং এই ধরনের
অভিযান ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারীর জন্য আপনি জানেন যে দুদিন আগেই একটা কমান্ড সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে আপনার সরকারের সাথে এই আইন শৃঙ্খলা রক্ষায় যেসব বাহিনীগুলো কাজ করছে তাদের সাথে যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করতে পারে, তাদের সবার সাথে মিলিয়ে একটা কমান্ড সেন্টার গঠন করা হয়েছে, যাতে যেখানে সব অপরাধীরও তথ্য পাওয়া যায় বা অভিযানের তথ্যগুলো থাকে, এবং একটা সম্মিলিতভাবে যাতে কাজটা করা যায়, যাতে কোনো ধরনের সমন্বয়হীনতার কারণে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয়। জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, একটু আপনার কাছে জানতে চাই, আমরা দেখলাম যে ডেভিল হান্টটি আসলে শুরু হয়েছে গাজীপুরে কয়েকজন শিক্ষার্থীকে মারধরের পরে। আমি দেখলাম শিক্ষার্থীদের যে দাবি ছিল এরপরে অতি দ্রুত সরকার করলো। এটি একটু দেরি হলো কিনা এটি একটি বিষয়। পাশাপাশি যেসব জায়গায় যারা আওয়ামী লীগের নেতাকর্মীও আটক হচ্ছে তাদের বেশিরভাগ অংশই বড় কোনো দায়িত্ব পদবিতে নেই। চুনোপুটির এরা কি আসলে জুলাই কিংবা এখনকার যে রাজনৈতিক অস্থিতিশীলতা বিভিন্ন জায়গায় ঘটানোর চেষ্টা হচ্ছে, এরাই কি জড়িত নাকি বড় নেতারাও জড়িত, নাকি বড় নেতাদেরকে সরকার খুঁজে পাচ্ছে না, না কি আসলে? ধন্যবাদ আপনাকে, আমার দুজন সহ আলোচক এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলি যে ভাষার মাস, ভাষা শহীদদের যে ত্যাগ, সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের আত্মদান তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটা কথা বলি, আত্মদান আমরা করেই গেলাম কিন্তু পাওয়ার বেলায় কিছুই পেলাম না। অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস হলো ক্ষমতায় এলেন, 6 মাস পরে হঠাৎ করে ডেভিল হান্ট করলেন। ইভিল হান্টটা কবে করলেন আপনারা? যারা ইভিল ছিল, যারা 16 বছর 15 বছর আপনার শয়তানের মতো, তাই না, এই দেশটাকে লুটিপুটে খেলো, গণতন্ত্রকামী নাগরিকদেরকে ভিন্ন মত পথ অবলম্বনকারী যারা ছিল তাদের উপরে নির্যাতন জুলুম করলো, মা বোনের বুক খালি করলো, সে সমস্ত ইভিলদেরকে ওনারা কিছুই করতে পারেননি। সেটার জবাবটা কারা দেবেন? প্রত্যাশাটা তো আমাদের সকলের অনেক বেশি ছিল। আমরা শুনেছিলাম যে আমাদের কাছে 675 জন আছেন, অমুক বলেছেন তমুক বলেছেন, অনেকে আপনার মনে করেন যে সীমান্ত পাড়ি দিয়েছেন বিভিন্ন। আমি কয়েকটা দেখেছি যে টাকার বিনিময়ে বাংলাদেশের বর্ডার ক্রস করে চলে গেছেন অনেকে। সেই সমস্ত ইভিলদেরকে আপনারা ধরতে পারেননি। তারা দেশের বাইরে গিয়ে এই দেশে যে স্বনামধন্য যে ব্যক্তি বাংলাদেশের সুনাম বইয়ে এনেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এটা যত না ওজন ক্যারি করেন, উনি নোবেল লরিয়েট, ওনাকে তো প্রফেসর ইউনূস বলে না। আমার মনে আছে 2012 সালে আমি শিকাগোতে নোবেল লরিয়েটদের সম্মেলনে অ্যাটেন্ড করার একটা সুযোগ হয়েছিল। মানে 2012 সাল পর্যন্ত যারা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বা অন্যান্য ক্যাটাগরিতে নোবেল লরিয়েট যারা ছিলেন তাদের একটা সম্মেলন হয়েছিল। আমি দেখেছিলাম যখন বিভিন্ন জিমি কার্টার, ডেসমন্ড টুডো, তারা যখন বক্তব্য দিতে উঠতেন, আর যখন আমি এত প্রাউড ফিল করেছিলাম যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বললো যে মোহাম্মদ ইউনূস, 5 থেকে 7 মিনিট রাউন্ড অফ অ্যাপ্লস, করতালি। সেই ব্যক্তি এখন এই দেশটাকে চালাচ্ছেন। তখন সঙ্গত কারণে একটা প্রশ্ন জাগে যে ওনার কাছ থেকে আমাদের প্রত্যাশাটা কি? অনেক বেশি। আপনি ডেভিল হান্ট 6 মাস পরে করলেন, ইভিলরা চলে গেলেন। 15 বছর যারা ইভিল অ্যাক্ট করে গেছেন আপনারা তাদেরকে ধরতে পারেননি। কয়েকজন মানুষ ধরা পড়েছে। আমি তো জানি অনেক স্টলওয়ার, মানে পতিত স্বৈরাচারের স্টলওয়ারদেরকে আমার দলের নেতারা আপনার ইনফরমেশন দিয়ে আটকে রেখে তারপরে ধরিয়ে দিয়েছে। তার আগে কিন্তু কেউ ধরতে পারেননি। তাহলে কেন আপনি এখন ধরছেন? এই যে চুনাবটিরা যারা, তাদের তো মনে করেন যে যারা পালিয়ে গেছে ইভিলরা, তারাই তো এখন মনে করেন যে এদেরকে দিয়ে এই সমস্ত কাজ অপকর্ম করাচ্ছেন যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটা ব্যর্থ হয়,
যেন বাংলাদেশটা ব্যর্থ হয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে বা একজন আইনজীবী হিসেবে আমার প্রত্যাশা থাকবে যে আমরা তো গণতন্ত্রের স্বাদটা ভোগ করতে চেয়েছিলাম। আমরা আন্দোলন করেছি 15 বছর, 1-11 সময় 2 বছর, 17 বছর আমরা আন্দোলন করেছি, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়েছি। সাধারণ ছাত্ররা একটা বিষয়ের উপর ভিত্তি করে আপনারা আন্দোলন করেছেন এবং আন্দোলনটা একটা পর্যায়ে যে সামগ্রিকভাবে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার কথাটাই বলেছিল। এখানে যে ছাত্র আন্দোলন করেছে তার মা বাবাও কিন্তু রাস্তায় নেমেছে। হয়তোবা বিভিন্ন রাজনৈতিক দল সেটা পারেনি, তার না পারার পেছনেও অনেকগুলো কারণ আছে। আপনি ফেসিস্টের বিরুদ্ধে যদি মাঠে নামতে চান তাহলে কিন্তু আপনাকেও একটা ফেসিজমের ভূমিকা নিতে হবে, ফর দ্য টাইম বিং, ফর দ্য বেটারমেন্ট অফ দি কান্ট্রিজ ফিউচার, তাই না? সেটা কিন্তু হয়েছে আপনার এই জুলাই আগস্টের আন্দোলনের সময়। আমি নিজে গ্রেফতার হয়েছি, কারণ আমাকে আমার নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে হয়েছে, যোগাযোগ করতে হয়েছে। আমাদের দলের নেতা, আমার নেতৃত্ব তখন আপনার বন্দী ছিলেন বেগম খালেদা জিয়া। অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, তিনি নিজে নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমাদের এই অর্জনটাকে কারা যেন ম্লান করে দিতে যাচ্ছেন। এই যে কারা যেন ম্লান করতে চাচ্ছেন, এটা হচ্ছে আমি মনে করি তৃতীয় পক্ষ। একটা বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, জুলাই আগস্টের আন্দোলনে যারা ছিলেন, যারা 2018 সালে আন্দোলন করেছিলেন, তাদের মধ্যে একটা বিভেদ তৈরি করে ওই ডেভিল হান্টের নামে এভিলদেরকে একটা এক্সিট রুট দেওয়ার অপচেষ্টা চলছে। এটা আমি আমার ব্যক্তিগত আমি তো তাই মনে করি। জি, ডক্টর রুশাদ ফরিদী, একটু আপনার কাছে জানতে চাই যে ডেভিলের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, পাশাপাশি সাধারণ মানুষ আসলে কি চায়? সাধারণ মানুষ আসলে চায় হচ্ছে গিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানে সোজা আমি যেটা বুঝি আর কি। এবং দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমারও সেটা প্রত্যাশা যে যারাই কোনো অন্যায় করবে, যারাই কোনো অপরাধ করবে, তাদেরকে শাস্তির আওতায় আনার মতো একটা ক্যাপাসিটি থাকা উচিত। 6 মাসের মধ্যে এটা কেন তৈরি হলো না, এটা কিন্তু একটা জনমনে একটা বিরাট প্রশ্ন। আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সমর্থক মনে করি আমাদের নিজেদেরকে। তাই এই সরকারের যে কোনো ব্যর্থতা বলতে গেলে কিন্তু আমাদের খারাপ লাগে, কষ্ট লাগে। কারণ আমরা মনে করি যে এই গণ অভ্যুত্থানের সফলতা অনেকটাই এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার উপরেই নির্ভর করছে। তাই এটার যখন আমরা সমালোচনা করি তখন আসলে আমাদের অর্জনটাকেই সমালোচনা করি। তো সেটা মাথায় রেখে কথাগুলো বলছি। এই ডেভিল হান্ট যে প্রেক্ষিতে শুরু হলো সেটা আসলে খুবই প্রশ্নবোধক। দেখেন, মানে এখানে অনেকেই হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। ফেব্রুয়ারি 5 তারিখে একটা দেশে যদি সরকার থাকে, এটা ঘোষণা দিয়ে, সেটা 32 নাম্বার হোক, 34 নাম্বার হোক, 40 নাম্বার হোক, যে কোনো বারে, আমি কোনো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বা কোনো রাজনৈতিক ফ্যাসিস্ট আমলের কোনো পরিচয় বহনকারী বাড়ি কিনা আমি বলছি না, ঘোষণা দিয়ে যে কোনো একটা বাড়ি ভাঙা, এটাকে মনে হয় কি দেশে কোনো সরকার আছে? আমার কাছে কিন্তু মনে হয় না, আমার কাছে একেবারেই মনে হয় না। আর সবচেয়ে আমার অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আবেগের বশে ভাঙাভাঙি কিছু হয়েছে, সেগুলোরও কিন্তু আমরা সমালোচনা করেছি। যে কোনো পরিস্থিতিতে যে কোনো বেআইনি জিনিসে আমরা সমালোচনা করার অধিকার আছে। সেখানে 6 মাস পরে দেশটা যখন আস্তে আস্তে একটা স্ট্যাবিলিটির দিকে যাওয়ার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে একটু উন্নতির দিকে যাচ্ছে, সেখানে এই হঠাৎ করে দেশব্যাপী ভাঙচুরের ঘোষণা দিয়ে, এই একটা মহড়া দিয়ে কি বার্তা দেওয়া হলো, কি অর্জন হলো, এই জিনিসটা কিন্তু আমি এখনো বুঝতে পারছি না। ব্যাপারটা হলো যে, মানে প্রেক্ষাপটটা হলো শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখনও যথেষ্ট শক্তিশালী, তাদেরকে একটা শক্ত বার্তা দিতে হবে। তো তারা কি করছে? তারা ভাষণ দিচ্ছে, লিফলেট প্রচার করছে, তার পাল্টা অ্যাকশন হলো একটা বাড়ি ভাঙা। তো স্বাভাবিক মানেই জনগণে অনেকের মনেই হয়তো প্রশ্ন আসছে, আমার মনে প্রশ্ন আসছে, পরের সপ্তাহে শেখ হাসিনা আরেকটা ভাষণ দিলে কার বাড়ি ভাঙবেন? এই প্রশ্নটা তো অনেকেই করছেন। কয়টা বাড়ি আরও আপনারা ভাঙবেন? হ্যাঁ,
তো এটা দিয়ে আসলে কি দেখাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা তেমন একটা নাই। এবং পরবর্তীকালে গাজীপুরে যে ঘটনাটা ঘটলো সেটাও তো অনেক প্রশ্নবোধক, যে ওখানে কে কাকে আক্রমণ করতে গিয়েছিল। প্রথমে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের কাছ থেকে একটা বক্তব্য পাই, লোকাল জনতা তাদের কাছ থেকে সম্পূর্ণ অন্য আরেকটা বক্তব্য পাই, এবং সেখানে যখন একটা আক্রমণ হলো বৈষম্য তারপর থেকে, এবং সেখানে নাকি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টারও কি যেন তাকে প্রচণ্ড রকম অপদস্থ করে কথাবার্তা হলো, এবং তারপরেই এই ডেভিল হান্টের ঘোষণাটা আসলো। আমার কাছে মনে হয় এই ডেভিল হান্ট ঘোষণাটা একটা চমক দেওয়ার মতো পাবলিসিটি স্টান্ট, এটা ছাড়া আর কিছুই না। এখানে ডেভিল হান্ট টান্ট বলে কিছু বলার দরকার ছিল না। আপনি আইনের শাসন বজায় রাখার চেষ্টা করেন, আপনার পুলিশ ফোর্সকে, হ্যাঁ এটা আমরা জানি যে এই সরকার একটা দুর্বল এবং অনুপস্থিত পুলিশ সিকিউরিটি অ্যাপারেটাস পেয়েছে, সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দোষ না একেবারেই, কারণ পুলিশকে তো জনশত্রু বানিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা করেছে আগের ফ্যাসিস্ট সরকার। তো সেই একটা দুর্বল সিকিউরিটি অ্যাপারেটাসকে গঠন করে জোড়াতালিতে কাজ চালানো অনেক কঠিন, আমরা বুঝি, কিন্তু 6 মাস তো যথেষ্ট সময়। আমরা তো সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ দেখতে চাই, যেটা আমরা আস্থা হয় যে দুর্বল থাকলেও এটা আস্তে আস্তে সফলতা দেখতে যাচ্ছে। তো ফল না দেখলেও আমরা তো ডিরেকশনটা দেখতে চাই যে কোন দিকে যাচ্ছে, আমরা সেই ধরনের কোনো ডিরেকশন দেখতে পাচ্ছি না। এবং এই জন্য, এবং ডেভিল হান্টটা যেটা হলো, এটা আমার কাছে মনে হয় এটা একটা পাবলিসিটি স্টান্ট ছাড়া তেমন কিছু নয়, এখানে বড় কিছু অ্যাচিভ হবে না। ডেভিল হান্টের কোনো ডেভিল এভিল কোনো হান্টেরই দরকার নাই। আপনি যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার পর শক্তি অর্জন করতে পারেন, এটা আমরা কোনো ডেভিল হান্ট ছাড়াই আমরা বুঝতে পারবো যে আপনার সেই সামর্থ্য আছে। আর আপনার যদি সামর্থ্য থাকে তাহলে এরকম ঘোষণা দিয়ে ভাঙচুর, এরকম অরাজকতা, এরকম নৈরাজ্য দেশে কোনো আইনের শাসন থাকলে ঘটতো না, এবং আমরা আশা করছি ভবিষ্যতেও এটা ঘটবে না, এবং সরকার হয়তো সেদিক থেকে একটা দৃঢ় অবস্থানে যাওয়ার জন্য চেষ্টা করবেন। জি, আজকে টিআইয়ের একটি রিপোর্ট তারা দিয়েছেন, সেখানে দেখা গেল যে দুর্নীতিতে বাংলাদেশের আরও অবনতি হয়েছে, সেটি নিয়েও একটু আলোচনা করতে চাই। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসে। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে 3 থেকে 4টি মামলার রায় অক্টোবরের মধ্যে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। বিচারের জন্য আপনারাও দাবি জানিয়েছেন, বা দেশের সবাই আসলে দাবি জানিয়ে আসছে। এটি একটি সন্তোষজনক। আমি একটু কারেকশন দেই আপনাকে, উনি জানে মামলা রায় হবেন এটা জানেন, হতে পারে বলেছেন, আশা প্রকাশ করেছেন। হ্যাঁ, অবশ্যই হিসেবে ওনার তো সেই আশা উনি করতেই পারেন। হ্যাঁ জি, তিনি আবার ব্যাখ্যাও দিয়েছেন কিভাবে হতে পারে, সেটির একটি ব্যাখ্যাও তিনি দিয়েছেন, যে 3 মাস সময় দেওয়ার কথা, বা এই সাক্ষ্য গ্রহণ এই সময় শুরু হবে, অর্থাৎ দিন শেষে অক্টোবরের মধ্যে হতে পারে, এরকমের একটি আশা তিনি করেছেন, বা একটি সম্ভাবনা। এরকম হ্যাঁ আশা প্রকাশ যদি করেন সেটা একটা জিনিস, না আর একটা জিনিস যে হয়ে যাবে সেটা হবে না, সেটি বলেন, কারণ আপনার তো কন্ট্রোলটা থাকবে না। তাহলে তো আপনার তো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বা জুডিশিয়ারির উপরে আপনার কন্ট্রোল যেটা, তার মানে আপনি সেটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন বা জানান দিচ্ছেন আপনি। উনি আশা প্রকাশ করেন, আশা রাখছেন, আমিও আশা রাখছি, বা বাংলাদেশের সাধারণ জনগণও কিন্তু আশা রাখছে। এটা আপনার যে অক্টোবর কেন তার আগেই কিন্তু হতে পারে। কিভাবে হতে পারে আমি বলি আপনাকে। স্পিডি ট্রায়াল বলে একটা বিষয় আছে, আপনি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে রাষ্ট্র চাইলে এটা করতে পারে। মনে করেন যে এখানে কি প্রসিকিউশনের ব্যাপার আছে, ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। আপনি যদি মনে করেন যে খুব কম সময়ে আপনি করতে চান, তাহলে আপনি সেটাও করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার এটা অসম্ভব কোনো কিছু না, কিংবা আপনি এটাকে আমরা কি বলি যে ন্যায় বিচারের পরিপন্থী, সেটাও আমরা বলতে পারি না। কারণ আপনার টু কমব্যাট দ্য সিচুয়েশন, আপনার স্টেট ক্যান টেক অ্যাডিকুয়েট মেজার টু রিজলভ সাম ইস্যুস, এটা একটা বিষয় আছে। এখন এই ইস্যুসগুলো যেগুলো রিজলভ হওয়া দরকার, যেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা, আমরা যে কথাটা আগে বলেছিলাম যে ডেভিল হান্ট আপনার 6 মাস পরে করলেন, ইভিলরা সব পালিয়ে গেল, কিংবা এখনও আপনার ধরাছোঁয়ার বাইরে আছে, আপনার তাদেরটা করতে পারলেন না, তাই না? আপনি যদি তখন সেগুলো করতেন, তাহলে এই ডেভিল হান্টের আর দরকার হতো না। এরকম তো আরও অনেকে আছে যারা আপনার পারবে। এবং এখনও আমি একটা জিনিস বলি যে দুর্ভাগ্যজনক যে প্রশাসনে বলেন, পুলিশে বলেন, বিভিন্ন জায়গায়, এমনকি জুডিশিয়ারিতেও আছে যারা স্বৈরতন্ত্রকে
প্রলম্বিত করার জন্য বা স্বৈরশাসকদেরকে সহায়তা করার জন্য বা স্বৈরশাসকদেরকে মানে স্বৈরশাসক বলতে আমরা অটোক্রেটদেরকে বুঝি, তো অটোক্রেটদের কয়েক ধাপ উপরে যদি কোনো কিছু থেকে থাকে সেটা গত 15 বছরে আমরা দেখেছি। এই ধরনের কাজ যারা করেছেন, পৃষ্ঠপোষকতা যারা করেছেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যারা লাভ করেছেন, তাদেরও তো আপনার বিচারের আওতায় আনা উচিত, তাই না? এটা মানুষের প্রত্যাশা। এই কারণে আমাদের আমার সহ আলোচক ডক্টর ফরিদী সাহেব যে কথাটা বললেন, যে গুড গভর্নেন্সের কথা বললেন, রুল অফ লর কথা বললেন, আমি নিজেও সেটা প্রত্যাশা করি। এখন সেটা রাজনৈতিক সরকার থাকলো না কে থাকলো সেটা বড় বিষয় না। আইনের শাসন, সুশাসন, এটা যদি আমার দেশে থাকে, বাংলাদেশের অনেক মানুষ দেখেন আপনার সেটাই কিন্তু এখন প্রত্যাশা করে। আপনি একটি স্পিডি ট্রায়ালের কথা বলছিলেন যে বিচার প্রক্রিয়া আরো তাড়াতাড়ি হতে পারে, সেই ক্ষেত্রে হতে কোনো বাধা আছে এখনকার সময়? না, আমি আপনাকে একটা কথা বলি, এটাতে সরকারের ক্ষমতা আছে। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, গেজেট নোটিফিকেশন হতে পারে, তার মধ্য দিয়ে কিন্তু আপনার যেমন দ্রুত বিচার ট্রাইব্যুনাল ছিল বা এখনও আছে, দ্রুত বিচার আইন অধ্যাদেশ এরকমও আছে, সন্ত্রাস দমন অধ্যাদেশ এ ধরনেরও আছে। আমরা যেটা বলি, আমি লন্ডনে থাকাকালীন আমরা দেখেছি যে ফুটবল খেলা নিয়ে, মানে ইউরোপে ফুটবল খেলা নিয়ে সবচেয়ে বড় আপনার কি বলে এটাকে, আপনার সহিংস ঘটনা ঘটে থাকে। আন্ডারগ্রাউন্ড স্টেশনে মারামারি, রাস্তায় মারামারি। তখন দেখা গেছে যে পাবলিক অর্ডার অ্যাক্ট, তারা মনে করেন যে প্রতি 1 বছর 2 বছর 6 মাস পর পর আইন পরিবর্তন করে। কেন করে? টু কমব্যাট দ্য সিচুয়েশন। তো আমার কথাটা হচ্ছে যে সেটা এখনও কিন্তু সম্ভব। আপনার অক্টোবর পর্যন্ত যাওয়া লাগবে না। আপনি চাইলে ম্যান পাওয়ার যদি আপনি বাড়িয়ে দেন, আপনার এক্সপার্ট যে সমস্ত ইনভেস্টিগেটিং অফিসাররা আছে তাদেরকে যদি নিয়োগ করেন, তাহলে আপনি মনে করেন যে একটা মামলার তদন্ত কাজ করা, এভিডেন্স অ্যাডিউস করা, তারপরে আপনার প্রসিকিউশনের যে টিম থাকে তারা মনে করেন যে কম্পিটেন্ট যারা, তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয় এবং প্রপার অ্যাডজুডিকেশনটা করা খুব সহজ। মামলার দীর্ঘসূত্রিতে তো আমরা আমাদের দেশে দেখে এসেছি, আমরা তো আইনজীবী, আমরা কি করি অনেক সময় লম্বা লম্বা সময় চাই। সময় চাইতে গেলে তখন দেখা গেছে আদালত সময় মঞ্জুর করেন, তখন দেখা গেছে যে যেটা 6 মাসে শেষ করা যায় সেটা মনে করেন যে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর লেগে যায়। এই মামলাগুলোর ক্ষেত্রে কি দীর্ঘসূত্রিতার কোনো প্রমাণ দেখছেন? না, এটা তো আমরা এখনো বলতে পারবো না, সেটা তো এখনো খুব একটা তাহলে ইম্যাচিউর বা প্রিম্যাচিউর একটা স্টেটমেন্ট হয়ে যাবে। তবে অতি সত্বর হওয়া উচিত। জি, ডক্টর রুশাদ ফরিদী, একটু যেটি বলছিলাম যে দুর্নীতির প্রসঙ্গে আমরা একটু যে আলোচনা করতে চাই। টিআইয়ের একটি প্রতিবেদনে আজকে বলা হয়েছে যে বাংলাদেশে দুর্নীতির আরও অবনতি হয়েছে, যদিও সেপ্টেম্বরের পর্যন্ত তথ্য সেই অর্থে আসলে এই সরকারের উপরে অতটা বর্তায় না, কিন্তু এরপরে অর্থাৎ এই আমলের এরপরের কথাও যদি বলি, যেহেতু ওই সরকার এখন নেই, পরের সময় আসলে কতটা দুর্নীতি কমেছে, বিশেষ করে 5 আগস্টের পরে গেল 5-6 মাসের মধ্যে পাবলিক পারসেপশন আসলে কি বলে? আপনার ওপিনিয়ন কি? পাবলিক পারসেপশন আসলে দুর্নীতিতে কোনো অবনতি হয়েছে কিনা জানি না, বাট উন্নতি হয়েছে বলে পাবলিক পারসেপশন নাই আমার কাছে মনে হয় আর কি। আমি নিজেও একজন পাবলিকের পার্ট হিসেবে বলতে পারি যে, এবং সেটা খুব একটা অস্বাভাবিক কিছু না, কারণ দেশে তো দুর্নীতি বা অপরাধ এগুলো কমবে কিভাবে যখন একটা সরকারের একটা কন্ট্রোল, একটা শক্ত গ্রিপ থাকে সব কিছুর উপরে। সেই গ্রিপটা তো সরকারের প্রথম থেকে ছিল না, থাকার কথাও না, এবং সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দোষ না, আমি আবার বলছি আর কি। কারণ তারা ইনহেরেন্টলি একটা দুর্বল সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে, যেহেতু তাদের সিকিউরিটি অ্যাপারেটাস কাজ করছে না ঠিক করে। তারপর আপনার যে গণঅভ্যুত্থানের পরে কি হলো, এর আগে একটা ফ্যাসিস্ট কাঠামো ছিল, সেই কাঠামোটা কিন্তু রয়ে গেছে, উপরে কিছু লোক পালিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু কাঠামোটা তো রয়ে গেছে। সেই কাঠামোটা তো খোল নলচে 1 মাসের মধ্যে চেঞ্জ করে ফেলা সম্ভব না। তো যেখানে এই যে লুটপাটের যে একটা মাফিয়া স্ট্রাকচার গত 15-16 বছর ধরে দাঁড়িয়েছে, সেটা কি 6 মাসের মধ্যে চলে যাওয়া সম্ভব না। তো তাই এখানে যে দুর্নীতি অন্যায় সেগুলো আমার ধারণা কন্টিনিউ করেছে।
কিছু নতুন প্লেয়ারও আসছে মাঠে, তারাও অনেক বছর হয়তো বাইরে ছিল, তারাও এই 6 মাসের মধ্যে কিছু সুযোগ ভাগ বাটোয়ারা করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তো আমার কাছে মনে হয় না যে দুর্নীতির বিষয়ে কোনো উন্নতি হয়েছে। আমার কাছে মনে হয় যে যদি কিছু হয় আরও অবনতি হওয়ারই কথা আর কি। কারণ 6 মাসের মধ্যে এই ধরনের একটা এক যুগের উপরে চলে আসা একটা লুটেরা তন্ত্র, যেটা ক্লেপ্টোক্রাসি যেটা বলে, সেটা থেকে বের হয়ে যাওয়া আসলে সম্ভব না। জি, একটু জানতে চাই জনাব আজাদ মজুমদার, একটু আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলেন যে পাবলিক পারসেপশনে আসলে খুব একটা দুর্নীতি কমেনি এমনটাই তার মনে করছেন, বা অসীম ভাই বলছিলেন যে এই সরকারের প্রতি প্রত্যাশা অনেক। সরকারের এই দুর্বলতা কবে কমবে আসলে, বা শক্ত সরকার হবে কবে থেকে? দুর্বলতা এগুলোও পাবলিক পারসেপশন, আসলে এগুলো কোনো ফ্যাক্ট দ্বারা এস্টাবলিশ কোনো বিষয় না। আপনি বলছেন দুর্বল, কিন্তু আমি তো দেখছি যে সরকার খুব দৃঢ়ভাবে কাজ করছে। সো আপনার পারসেপশনের সাথে আমার পারসেপশন মিলবে না। উনি আমাদের সম্মানিত শিক্ষক সাহেব উনি বলেছেন যে করাপশন আছে, ক্ষেত্র বিশেষ অবনতি হয়েছে। আমি ওনার সাথে পুরোপুরি একমত নই। করাপশন অবশ্যই আছে। করাপশন বাংলাদেশ থেকে একেবারে রাতারাতি সমূলে মূলোৎপাটন হয়ে যাবে, এটা বিশ্বাস করা কঠিন। তবে যে ধরনের করাপশনটা আছে, আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করি, আমার কাছে মনে হয় যে পেটি করাপশনটা এখনও আছে, তবে মেগা করাপশনটা বন্ধ হয়েছে। এটা আমি সরকারের পক্ষ থেকেও দৃঢ়ভাবে আমি বলতে পারি। আমাদের যে লুটপাট বা এই যে প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট, বা বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ পাচার, বা ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং করে যেভাবে অর্থ পাচার হয়, এগুলা বর্তমান সরকার বন্ধ করতে পেরেছে। এর মধ্যেই কিছু কিছু এই ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখা যাচ্ছে। তবে আর পেটি কারাপশন, যেটা রাস্তাঘাটে চাঁদাবাজি হয়, পরিবহন খাতে চাঁদাবাজি হয়, এগুলোর কিছু কিছু অভিযোগ আপনারা সংবাদপত্রেও দেখেছেন, টেলিভিশনেও দেখেছেন, সরকারও দেখেছে, চেষ্টা করছে আন্তরিকভাবে যে এগুলো যাতে কীভাবে কন্ট্রোল করা যায়। আমি এই করাপশনের আগে এই বিষয়ে তো আমি আপনাকে বললামই, এর বাইরেও আমাদের দুজন সহ আলোচক ওনারা কয়েকটা বিষয়ে কথা বলেছেন। যেমন অপারেশন ডেভিল হান্ট নিয়ে অসীম ভাই বলেছেন যে চুনোপুটি ধরা পড়ছে। আমি এখানেও ওনার সাথে আসলে একমত না। আমার কাছে মনে হয়েছে যে এটা উনি সমালোচনা করতে হয়, এই কারণে সমালোচনা করছেন। কারণ একজন মন্ত্রীও ধরা পড়েছে, সাবেক, গত 2-1 দিনের মধ্যে আমরা দেখেছি সাবেক এমপিও ধরা পড়েছেন। এখন ওনাদেরকে যদি এনারা চুনোপুটি বলেন, তাহলে আমার আর এ বিষয়ে কোনো মন্তব্য করার থাকে না। ডেভিল এবং এভিল নিয়ে একটা কথা উনি বলেছেন, 650 জনের মতো পালিয়ে গেছেন। তারা আসলে বেশিরভাগই পালিয়ে গেছেন 5 থেকে 7ই আগস্টের মধ্যে, যখন দেশে কোনো সরকারই ছিল না। তো সেই দায়টা খুব সচেতনভাবে অনেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি মনে করি না যে এটা আসলে ঠিক। আরেকটা জিনিস আমি বলি, মাংসের কথা বলেছেন উনি, অনেক কিছুই বলেছেন যে ডেভিল হান্ট একটা পাবলিসিটি স্টান্ট। আমি মনে করি না যে এটাও ঠিক। ডেভিল হান্ট এটা অপরাধীদেরকে একটা বার্তা দেওয়ার একটা বিষয় আছে। আর এটা শুরু করতে কিছু সময় লেগেছে। সময় লাগার কারণ উনি নিজেও স্বীকার করেছেন বা বলেছেন যে সরকার ইনহেরিটেন্টলি সিকিউরিটি অ্যাপারেটাসটা দুর্বল ছিল, যে এমন একটা পরিস্থিতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে যখন আসলে পুলিশ বাহিনীর মনোবল ছিল না, তুঙ্গে ছিল না, বা একেবারেই তলানিতে ছিল, যেটা আমরা বলতে পারি। সেখানে একটা পুনর্গঠনের বিষয় ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকে ক্ষেত্রে সরকারকে ইমিডিয়েটলি কিছু কাজ করতে হয়েছে। এগুলো করে সরকারকে যে কোনো বিশেষ অভিযান পরিচালনা করার জন্য সরকারের তো অন্তর্বর্তীকালীন সরকার কিছু সময় তো লাগতেই পারে। কিন্তু আপনার কোনো অভিযান পরিচালনা করলেই সেই অভিযানকে আপনি একেবারেই এটার আগ পিছ বিবেচনা না করে, ভালো মন্দ না দেখে, পুরোটা না দেখে আপনি একেবারে ঢালাওভাবে বলে দিলেন যে এটা পাবলিসিটি স্টান্ট। আমি মনে করি যে এই ধরনের সমালোচনা অন্যায্য। আর বিচারের কথা আপনারা বলেছেন, বিচারের ক্ষেত্রে আপনার একটা তো প্রবাদই আছে যে জাস্টিস হারিড জাস্টিস বারিড। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকেও ওনার সাথে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা দেখা করেছেন। সেখানে উনি রিকনসিলিয়েশনের কথা বলেছেন, উনি বিচারের বিষয় নিয়ে কথা বলেছেন। কারণ জুলাই অভ্যুত্থানে যেসব যাদের পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন, তারা কিন্তু বিচারের দাবিটা তাদের খুব বড় একটা দাবি, একদম একেবারে প্রথম দিকের দাবি। তাদেরকে উনি বলেছেন যে আমরা যদি খুব তাড়াহুড়া করতে যাই তাহলে তার অবিচার হয়ে যাবে, সেক্ষেত্রে সুবিচারটা নিশ্চিত করা যাবে না। আবার এটা
যদি দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়, যেটা এর আগে আমরা স্পিডি ট্রায়াল নিয়ে আপনারা কথা বলেছেন, এটা নামকা অবস্থায় একটা স্পিডি ট্রায়াল, আসলে স্পিডি ট্রায়ালও 3-4 বছর লেগে গেছে কিছু কিছু ক্ষেত্রে, যে দ্রুত বিচারের নামে। তো এরকম যদি করা হয় তাহলে আবার জাস্টিস ডিনাইল হয়। তো সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে যে বিচারটাকে তার স্বাভাবিক গতিতে চলতে দেওয়া, এটা নিয়ে খুব তাড়াহুড়া না করা বা এটা নিয়ে কালক্ষেপণা না করা। তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেই চেষ্টাটাই আছে যাতে করে বিচারটা স্বাভাবিক প্রক্রিয়ায় চলে। কিছু কিছু ওপেন শার্ট কেস আছে, আপনি যদি দেখে থাকেন যে জুলাই অভ্যুত্থানে কিছু কিছু অপরাধ একেবারেই পরিষ্কার দিবালোকের মতো আছে, যেগুলো প্রমাণ করা হয়তো খুব বেশি কঠিন হবে না। তো সরকার সেই দিক থেকে, সেই দৃষ্টিকোণ থেকে আশা করে এই অপরাধগুলো খুব দ্রুত প্রমাণ করে হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই কিছু 2-1টা মামলায় হয়তো একটা রায় আসবে। জি, নির্বাচনের প্রসঙ্গে একটু কথা বলতে চাই। এর মধ্যে নির্বাচন কমিশনার আজকে জানিয়েছেন যে তারা ডিসেম্বরকে মাথায় নিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, সেটি নিয়ে একটু আলোচনা করব। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ফিরছি, আবারও সঙ্গেই থাকুন। প্রধান নির্বাচন কমিশনের অফিস থেকে আজকে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে নির্বাচনের প্রক্রিয়া তারা ডিসেম্বরকে মাথায় নিয়ে শুরু করছেন, অর্থাৎ প্রস্তুতি নিচ্ছেন। এটি কি এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে, যেহেতু সংস্কার এবং নির্বাচন নিয়ে এক ধরনের রয়েছে যে সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন হয়ে যাবে, এটি বলছেন কেউ কেউ, কেউ কেউ বলছেন না সম্ভব। আপনি কি মনে করেন, এতে কি সংস্কার বাধাগ্রস্ত হতে পারে? আমি একটু পিছনে দিকে তাকাই যে অগাস্টের 5 তারিখের পরে যখন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হাতে নেয়, তখন কিন্তু আপনাদের মনে থাকতে পারে যে 3 থেকে 5 বছর এরকম টাইম লাইনের কথাও বলা হচ্ছিল এই সরকার থাকতে পারে। এবং তখন কিন্তু সবার মনের মধ্যে একটাই ছিল যে সংস্কার তো একটা দীর্ঘ প্রক্রিয়া, তো এটাতে একটু বেশি সময় লাগতেই পারে। তো 2-3 মাস যাওয়ার পথেই দেখা গেল যে প্রধান বিরোধী দল বিএনপি, অবশ্যই তারা অনেক বছর ক্ষমতার বাইরে, তাদের পক্ষে নির্বাচনটা তাড়াতাড়ি করতে চাওয়াটাই স্বাভাবিক। তো তাদের পক্ষ থেকে একটা দাবি উঠতে লাগলো, আর ছাত্ররা আরেকটা পক্ষ, তারা তাদের নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য একটু সময় দরকার, সেই হিসাবেও তারা নির্বাচন তাড়াতাড়ি করার পক্ষপাতী একেবারেই ছিল না। তো এই নিয়ে বিভিন্ন টানাপোড়েন বিএনপি আর ছাত্রদের মধ্যে তো তৈরি হয়ে গেল, আমরা দেখলাম। যদিও মুখে বলা হচ্ছে সংস্কারের বিষয়টা, কিন্তু ভেতরে অন্য বিষয়। তো এরকম করতে করতে যখন 3-4 মাস গেল, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দুর্বলতাগুলো, আমার আজাদ ভাই বলছেন যে দুর্বলতা কোনভাবে নেই, সেটা উনি সরকারের দুর্বল নয় উনি বলছেন। সরকারের পক্ষ থেকে ওনাকে হয়তো সেটা, উনি ভেতরের ব্যাপারগুলো হয়তো আরো ভালো জানেন, কিন্তু সরকার অনেক মানবিক সরকার, মানবিকতা যদি দুর্বলতা হয় তাহলে সেটা দুর্বলতা না। অবশ্যই মানবিক সরকারই তো আমরা আশা করি, কিন্তু মানবিক হয়েও অনেক দুর্বল কেউ হতে পারে আর কি। তো সবলতা সবসময় অমানবিক নয়। তো যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এরপরে যখন 3-4 মাস পরে যখন দুর্বলতাগুলো প্রকট হতে লাগলো, তখনই কিন্তু প্রধান উপদেষ্টাকে একটা ঘোষণা দিতে হলো, এবং টাইমলাইনটা 3 থেকে 5 বছর থেকে কমে সেটা 1.5 বছরের মধ্যে চলে আসলো, 1.5 থেকে 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুন। তো আমার ধারণা নির্বাচনের টাইমলাইনটা আরও কমে এসেছে ফেব্রুয়ারি 5 তারিখের ওই ঘটনার পরে। এটাতে আরও বেশি যেটা দেখা গিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি তাদের গ্রিপ যে অনেকটাই কম, সেটা আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। যার ফলে আমার কাছে মনে হয় যে, আমার তো এক পর্যায়ে মনে হচ্ছিল যে হয়তো ইলেকশন আর একটু আগে আনলেও ভালো হয়। দেখেন, আমি বারবার বলছি, আমি একজন মানুষ, সাধারণ মানুষ, আমি সংস্কারের সবচেয়ে বড় সমর্থক, এবং আমি সংস্কারগুলো যদি করা যায় আমি 10 বছর ধরেও ইলেকশনের জন্য ওয়েট করতে পারি, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ সংস্কার ছাড়া দেশের ইনস্টিটিউশনাল কাঠামোগুলো পরিপূর্ণভাবে তৈরি না হলে পরবর্তীকালে একটা রাজনৈতিক দল এসে যে আগের মতো ফ্যাসিস্ট হয়ে যাবে না, তার কোনো গ্যারান্টি আসলে নেই। কিন্তু আমার এখন দিন দিন যেটা মনে হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের যে কারণেই হোক, এটা তার অন্তর্নিহিত একটা প্রবলেম, যেটা সে উত্তরাধিকার সূত্রেই পেয়েছে যখনই হয়েছিল, অথবা এই সরকারের পরিচালন কাঠামোর মধ্যেই দুর্বলতা আছে, ব্যক্তির দুর্বলতা থাকতে পারে। সব মিলিয়ে এই সরকারের উপর আস্থাটা দিন দিন আমার কমছে, এবং আমার ধারণা আরও অনেকেরই কমছে, এবং যার ফলে আমার কাছে মনে হচ্ছে
সংস্কার এই সরকার পক্ষে কতটুকু করা সম্ভব এই বিষয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে এবং সেই কারণে আমার কাছে মনে হয় যে এই দুর্বলতার অবসানটা ঘটতে পারে আসলে একটা রাজনৈতিক সরকার যে জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে আসবে তার হাতে ছেড়ে দেওয়াটাই মনে হয় দ্রুত ভালো, কারণ মনে হচ্ছে না যে এই সরকারের সেই অন্তর্নিহিত শক্তিটা আছে যেটা দিয়ে সেই সংস্কারের মতো দুরূহ কাজগুলো করতে পারবে। জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ, একটু আপনার কাছে জানতে চাই, এর আগে অবশ্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর নির্ভর করবে। এইখানে একটু জানতে চাওয়া যে ডিসেম্বরের মধ্যে বিএনপি চায়, সেটি তারা ওপেনলি বলছে, অন্য দলগুলো এখনো এইভাবে স্পষ্ট করে বলছে না। সেই ক্ষেত্রে রাজনৈতিক ঐক্য যদি না হয়, তার কথার মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলোর চাওয়ার কথা তিনি বলছেন, অর্থাৎ ঐক্যের কথা আসলে বলতে চাইছেন। আপনি কি এই নির্বাচন প্রসঙ্গে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রসঙ্গে অনৈক্যের কোনো আশঙ্কা দেখছেন? না, দেখুন, একটা বিষয় হচ্ছে যে নীতিগতভাবে যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং স্টেক হোল্ডার যারা আছেন তারা যদি একমত হন, 5 মাস, 4 মাস, 3 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। আমি একটা কথা বলি, সব দল যে চাইছে তার কোনো না, আমি আপনাকে একটা কথা বলি, আপনার সবার আবদার কখনোই মেটাতে পারবেন না, তাই না? প্রত্যেকের চাওয়ারই কিন্তু একটা দৃষ্টিভঙ্গি আছে। এখন যদি বলা হয়, অনেকে বলেন যে এখন নির্বাচনের বিএনপি ক্ষমতায় আসবে, সময় যত বেশি যাবে তার মানে কি বিএনপির সম্ভাবনা কমে যাবে? আমার কথাটা হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসবে কি আসবে না সেটা ইম্যাটেরিয়াল একটা ইস্যুটা হচ্ছে যে আপনি একটা ক্রেডিবল ইলেকশন দিতে পারবেন। 15 বছর ধরে এদেশের মানুষ, জনগণ ভোট দিতে পারেনি। কেউ রাতের বেলা ভোট হয়েছে, কখনো দেখা গেছে বিনা ভোটে নির্বাচন হয়েছে, কখনো দেখা গেছে যে প্রশাসনকে কিনে মনে করেন যে এমপি হয়ে গেছেন। এ ধরনের একটা অবস্থা, এই অবস্থা থেকে একটা পরিত্রাণ হওয়া উচিত। এখন আমরা সবাই যে বলছি যে সংস্কার বাদ দিয়ে যদি নির্বাচনটা হয় তাহলে তো 16 কলা পূর্ণ হলো না। 2007-8 সালে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেখানে কিন্তু কিছু সংস্কার করা হয়েছিল। 16 কলা তারা পূর্ণ করে অনেক কিছুই করেছেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসছে তখন বাংলাদেশের জনগণকে 8টা কলা দেখিয়েছিল। জানেন কিভাবে? সেখানে অনেকগুলো বিষয় ছিল যেগুলি জাতীয় সংসদ র্যাটিফাই করেনি। আপনি সংস্কার আজকে করে দেবেন, পরবর্তী যে সংসদটা আপনার শপথ নেবেন বা যারা সংখ্যাগরিষ্ঠতার জেরে আপনার ক্ষমতায় আসবেন, কিংবা আপনি আমি কেউই জানি না যে 2/3 মেজরিটি তারা পাবে না যে সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে পারবে, কিংবা যে মনে করেন যে ব্রুটাল মেজরিটি, আমরা ব্রুট মেজরিটি যেটাকে বলি, 2/3 মেজরিটি নিয়ে আসবে, সে মনে করেন যে ডু অ্যান্ড আনডু করে আপনার সমস্ত সংস্কারকে জলাঞ্জলি দিয়ে দেবে। আপনি কি এই নিশ্চয়তাটা দিতে পারেন? কোনোদিন পারবেন না। আপনার সংস্কৃতি, মজ্জাগত যেই সংস্কৃতি, সেটা থেকে বেরোতে হবে। সেজন্যই তো কাঠামো সংস্কারের কথা বলছে, যাতে 2/3 মেজরিটি পেলেও আপনার মানে দল। আমাকে একটা কথা বলেন, নো পার্লামেন্ট প্রেজেন্ট পার্লামেন্ট ক্যানট বাইন্ড দি future parliament, and a future parliament cannot be bind by the past parliament. আপনি তো ফান্ডামেন্টাল মানে একটা ভুল কথা বলছেন। আপনি সব ঠিক করে দেবেন, এটা তো হবে না। আমাদের সংবিধান তো মনে করেন যে কোরআন কিংবা বাইবেল কিংবা গীতা না। কিন্তু সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সেটির জন্য তো সংবিধান সংশোধন করতে হলে আপনাকে উচ্চকক্ষ নিম্নকক্ষ সবার না, আমাদের তো এখন কক্ষ একটাই আছে। এই উচ্চকক্ষ নিম্নকক্ষের কথা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন প্রথম কমিশনের প্রস্তাব করেছে, উপস্থাপন করেছেন আজ থেকে 2.5 বছর আগে। আপনারা তো সংস্কারের কথা এখন বলছেন। তার মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো পরবর্তী 4 জেনারেশনের জন্য সংস্কারের কথা বলেছেন। এটি কি আপনার এক ধরনের আমি একটা কথা বলি, ভয় দেখানোর কথা বলছেন যে আপনারা যেহেতু বলা হচ্ছে যে আপনারা আসবে, এই কথাটা তো আমি বলিনি। আমি কেন ভয় দেখাবো? আচ্ছা, ভয় যদি দেখাতে পারে সেটা জনগণ দেখাতে পারে। মানে জনগণ কিভাবে দেখাতে পারে? দেখুন, জুলাই আগস্টের যেই আন্দোলনটা হয়েছে, এখানে ছাত্র জনতার সঙ্গে আপামর জনসাধারণ সম্পৃক্ত হয়েছে। যেই ছাত্ররা আন্দোলন করেছে তাদের মা বাবারাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এটা একটা ল্যান্ডমার্ক বিষয়।
এটাকে একটা বড় মাপকাঠি ধরে সবাই শিক্ষা নেবে যে ভবিষ্যতে কোনো অটোক্রেট আপনার তার মানে এই বলতে চাইছেন যে শিক্ষা দেশে নেওয়াটাই যথেষ্ট। সওয়ার হতে পারবে না। জি, এটাই তাদের বিষয়। আমি শেষ একটা বিষয় বলি, আপনি যেটা বলেছেন যে করাপশনের কথা বললেন, তাই না? আপনি এরাডিকেট করার চেষ্টা করবেন, কিন্তু আপনি সেটাকে এলিমিনেট করা আর এরাডিকেট করা দুটো ভিন্ন জিনিস। মাত্রাটা এই যে আমাদের আজাদ ভাই যে কথাটা বলেছেন না, একদিনে কখনো সম্ভব না। এই দেশে কোনো কিছুই একদিনে সম্ভব না, জি, আজাদ ভাইয়ের এটার কাছে জন্য আপনাকে সময় দিতে হবে। জি, আজাদ ভাইয়ের কাছে একটু জানতে চাই, যেহেতু কথাটি এসছে আসলে সব দলের ঐক্যের বিষয়, যদি এমন হয়, বিএনপি তো বলছেই, অন্য সব দলের মধ্যে অন্তত দুটি দল বললো যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই না, তাহলে কি নির্বাচন ডিসেম্বরে হবে না? ধন্যবাদ। আমি প্রথমে আমাদের স্যার একটা কথা বলেছেন যে ফেব্রুয়ারি 5 তারিখের পরে ডিসেম্বরে নির্বাচনের কথাটা এসেছে, এবং আপনি বলেছেন যে ফেব্রুয়ারি 5 তারিখের পরে আপনার মনে হয়েছে যে এই বিষয়টা ডিসেম্বরে নির্বাচন ডে বাই ডে, সে বলছে যে ডে বাই ডে, আমার কাছে মনে হয় যে এটা কথাটা ঠিক না। কারণ নির্বাচন ডিসেম্বর অথবা জুনের মধ্যে, জুনে না কিন্তু জুনের মধ্যে বলা হয়েছে। কতটুকু সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে হবে, কতটুকু সংস্কার চাইলে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা সংস্কার কমিশনগুলো যে প্রস্তাব দেবে তার ভিত্তিতে কী পরিমাণ ঐক্যমত্য হবে তার উপর নির্ভর করবে নির্বাচনটা কখন হবে। এটা মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম থেকেই বলে আসছেন। উনি একটা কথা বলেছেন যে এই সংস্কার পক্ষে সংস্কার বাস্তবায়ন সম্ভব না, এটাও আমি মনে করি না যে উনি ঠিক বলেছেন। গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। সেখানে বিএনপি থেকেই বলা হয়েছে যে সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবগুলোর 50% চাইলে এই ডিসেম্বরের আগেই বাস্তবায়ন করা সম্ভব। এবং কিছু কিছু সংস্কার প্রস্তাব কিন্তু ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে, যেমন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের একটা প্রস্তাব ছিল, এবং এইটা যে বাস্তবায়ন হয়েছে এটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তোলেনি, কারণ এই বিষয়ে একটা জাতীয় বা রাজনৈতিক ঐক্যমত্য আছে। এখন কেউ কেউ বলছেন যে হ্যাঁ, তারপর সরকারের দুর্বলতা প্রকাশ হয়েছে, অতএব রাজনৈতিক সরকারকে দায়িত্ব দিয়ে সরকারে চলে যাওয়া উচিত। এগুলো হচ্ছে স্কেপিস্ট কথাবার্তা। যারা এই ধরনের কথাবার্তা বলে আমি মনে করি যে এনারা হচ্ছেন স্কেপিস্ট। এই কারণেই ওনাদেরকে আমি স্কেপিস্ট বলবো, কারণ হচ্ছে জুলাই বিপ্লব হয়েছে, প্রায় 1400 বা 1500 মানুষ এই বিপ্লবে প্রাণ দিয়েছে শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য না। আমি বলি যে নির্বাচন অবশ্যই আমাদের প্রয়োজন, কিন্তু নির্বাচনের সাথে আমাদের আসলেই প্রয়োজন হচ্ছে যে রাজনৈতিক কাঠামোটা ঠিক করা। রাজনৈতিক কাঠামোটা ঠিক করার জন্য কিছু মৌলিক ক্ষেত্রে সংস্কার প্রয়োজন, সেটা নিয়ে কিন্তু আসলে কারো মধ্যেই আসলে সেইভাবে কোনো দ্বিমত নেই। এবং এই সংস্কারগুলো করতে গিয়ে যদি 1-2 মাস বেশি সময়ও লাগে, তাহলেও সেই সময়টা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই সরকারকে বলা হয়েছে যে আপনারা সেই সময়টা নেবেন, এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই। এবং আরেকটা কথা অসীম দা বলেছেন যে 2007-08-এও কিন্তু সংস্কারের অনেক কথা বলা হয়েছিল। 2007-08-এ আসলে সংস্কার ছিল একটা গালি। যারা সংস্কারের কথা বলেছেন বা সংস্কারপন্থী যারা, তারা নিজ দলেই অচ্যুত হয়ে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে সংস্কার হচ্ছে একটা জাতীয় আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, যেটার সাথে আমাদের স্যার নিজেও একটু আগে একমত পোষণ করেছেন। যদি এই সংস্কারগুলো বাস্তবায়ন করা যায়, উনি অনেক দিন ধরে অপেক্ষা করতে প্রস্তুত। সংবিধান সংশোধনের একটা কথা বলা হয়েছে, উনি বলছেন যে সংবিধান পরবর্তী সংসদ করবে। সংবিধান সংসদ পরবর্তী অবশ্যই করবে, কিন্তু এ বিষয়ে কিন্তু একটা রাজনৈতিক ফর্মুলা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন, এবং সেটা কিন্তু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি, তারাও একমত হয়েছেন। ফর্মুলাটা কি? জুলাই চার্টার। উনি বলেছেন যে সংবিধান সংশোধনের যে প্রস্তাবগুলো আসবে বা কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, সেই প্রস্তাবগুলোতে যেই প্রস্তাবগুলোর ব্যাপারে জাতীয় ঐক্যমত্য হবে, সেই প্রস্তাবগুলো নিয়ে একটা জুলাই চার্টার তৈরি করা হবে। সেই চার্টারে সবগুলো রাজনৈতিক দল, যেহেতু ঐক্যমত্য হবে, রাজনৈতিক দল স্বাক্ষর করবে। তাতে করে পরবর্তীতে রাজনৈতিক সরকারই আসবে, এবং যে রাজনৈতিক দলে আসুক, জনগণ যাকে নির্বাচিত করে, তারা এই চার্টারের আলোকে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক গতিপথ নির্ধারিত হবে, এবং এই চার্টারের আলোকে তারা সংস্কারটা বাস্তবায়ন করবে। কারণ যদি বাস্তবায়ন না করে, তাহলে জনগণের কাছেই তাদেরকে আবার জবাব দিতে হবে। তো এটা নিয়ে অহেতুক বিতর্ক বা অহেতুক আসলে গ্যাসিং গেমটা তৈরি করা, আমি মনে করি যে এটা রাজনীতির স্বার্থেই আসলে তৈরি করা। এটা রাজনীতিকে সহযোগিতা করার কোনো মনোভাব যাদের আছে, তারা এটা এ নিয়ে বিতর্ক তৈরি করবে না। জি, শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।